আমাদের তো সার্কুলার মোশন অলরেডি শেষ, দেন ইলেকট্রিক ফিল্ডের ইন্ট্রোডাক্টরি লেকচার ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল প্রিভিয়াস ব্যাচেরটা। তো ওইটা দেখার পরে কি কারো কোনো কনফিউশন আছে যে ইন্ট্রোডাক্টরি যে সব কথাবার্তা বলা হয়েছে? বলো। তুমি তো লাইক 8টার মতো এক্সাম্পলস দিছো, রাইট? মানে সার্কুলার মোশনস এর। তো এইটা কি মানে এই ধরনের আসবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওগুলো আমরা এই যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার কয়দিন পরে শুরু করে দেব, তখন থেকে বুঝতে পারবো আসলে কেমন কি আসে না আসে। বুঝছো? জি ভাই। ওকে, এখন আমরা দেখি। তো প্রিভিয়াস যে ভিডিওটা দেওয়া হয়েছে ওই ভিডিওটা দেখার পরে কি কোনো প্রবলেম পাইছো? যে ফার্স্ট অফ অল ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা কি কথা বলছিলাম, যে দেয়ার আর টু টাইপস অফ চার্জেস, তাই না? কি কি? পজিটিভ এন্ড নেগেটিভ। কি হয়, লাইক চার্জেস রিপেল, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট, এইসব জিনিসগুলো আমরা বাচ্চাকাল থেকেই জানি। দেন আমাদের নিউটনস লজ অফ মোশন ওয়াইজ কি কাজ করা হয়েছে, যে তোমার উপরে যদি কোনো একটা অবজেক্ট একটা ফোর্স এক্সার্ট করে, every action has equal but opposite reaction, তাই না? Yes, every action has equal but opposite reaction, but what happens? সেম অবজেক্টের উপরে কাজ করবে নাকি অপোজিট অবজেক্টের উপর কাজ করবে? অপোজিট। সো তাহলে তুমি টেবিলে ধাক্কা দিছো, টেবিল রিঅ্যাকশন ফোর্স দিবে, বাট ইট উইল নট আপন ইটসেলফ। এটা কার উপরে দিবে? তোমার উপরে ব্যাক দিবে। সো এমন হলো ব্যাপারটা। তাহলে দুইটা চার্জ আছে মনে করো Q1 Q2। সো Q1 Q2 এর উপর যতটুকু ফোর্স এক্সার্ট করবে, Q2 Q1 এর উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, কিন্তু অপোজিট ডিরেকশনে। সো ওখানে তোমাদেরকে কয়টা টার্মিনোলজি, এটা আমাদের এখন লাগে না, কিন্তু জেনে রাখা ভালো যে F12 F21 এটা মানে কি। F12 মানে হলো ফোর্স এক্সার্টেড বাই পার্টিকেল 1 অন পার্টিকেল 2, আর F21 মানে হলো ফোর্স এক্সার্টেড বাই পার্টিকেল 2 অন পার্টিকেল 1, এমন টাইপের ব্যাপার। তো এইসব তোমরা বাংলা মিডিয়ামের সিলেবাস পড়তে সময় পাবা। জিনিসটা খুবই সুন্দর আর কি, যে কনসেপ্ট বুঝতে খুবই হেল্প করে এমন টাইপের। দেন কি লেখা হয়েছে? কুলম্বস ল। কুলম্বস ল কি বলে? the magnitude of the force between 2 point charges কি হয়? the magnitude of the force is directly proportional to the product of the charges. তো তার মানে চার্জ যত বেশি হবে ফোর্স তত বেশি, চার্জ যত কম হবে ফোর্স তত কম। এটা তো গেল, কিন্তু আরেকটা জিনিস কি ছিল? the forces are inversely proportional to the square of the distance between them. তো তার মানে চার্জ পার্টিকেল গুলোর মধ্যে তুমি যত সেপারেশন বাড়ায় দিবা তত কি হবে? ফোর্সটা কমে যাবে। এন্ড কেমন ভাবে ফোর্সটা কমে? ইন অ্যান ইনভার্স স্কয়ার রিলেশনশিপ। ইনভার্স স্কয়ার রিলেশনশিপ ব্যাপারটা তোমরা তো অ্যাস্ট্রোফিজিক্সেও পড়ে আসছিল ও লেভেলসে থাকতে, তাই না? যে ডিসটেন্স ডাবল করলে ফোর্স কি হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। ডিসটেন্সটা 2 টাইমস করলে কি বলে 3 টাইমস করলে পরে ফোর্স কত হয়ে যাবে? 1/9 হয়ে যাবে। এমন হলো ব্যাপার। তো এইসব ব্যাপারগুলো দেখানো হয়েছে। দেন কি বলা হয়েছে? দেন বলা হয়েছে এরকম যে, সুতরাং আমি কয়েকটা জিনিস একটু লিখছি, কিছুই তো ইলেকট্রিক ফিল্ড রিলেটেড লেখা নেই এখানে। সো ইলেকট্রিক ফিল্ড, এর মধ্যে কাজগুলো কি? ফার্স্ট অফ অল পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস থাকে, তাদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করবে। ওকে, ভালো কথা। তো এখন দুইটা চার্জ Q1 Q2 ক্যাপিটাল দিয়েও লিখতে পারো, স্মল দিয়েও লিখতে পারো, অনেক ভাবে রিপ্রেজেন্ট করা হয়, প্রবলেম হয় না কোনো। এন্ড তাদের মধ্যে ডিসটেন্সটা হলো d। ডিসটেন্সটা d দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় রিপ্রেজেন্ট করা হয় r দিয়ে। ঠিক আছে, r দিয়ে রিপ্রেজেন্ট করে ডিসটেন্সটা। এন্ড হোয়াট ইজ দ্য কেস? ফোর্স is directly proportional to Q1 Q2 and the force is inversely proportional to the square of the distance between them. So তাহলে এই দুইটাকে একসাথে কিভাবে লেখা যায়? Force is proportional to Q1 Q2 by r square. এখন প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য আমাদের কি করতে হয়? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সরি, কনস্ট্যান্ট হলো k, Q1 Q2 by r square.
এই কেটাকে কি বলা হয়? কেটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার সিগনিফিকেন্স কত বড় এগুলো আমরা ইউনিট 5 এর যখন নাকি আরেকটা জিনিস পড়বো ওইটার পরে বুঝতে পারবো আর কি। ঠিক আছে, এটা এখনো বলা যায় কিন্তু ওই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। ঠিক আছে, তো এটা হলো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। সেটা কি করে? মিডিয়ামের উপরে ডিপেন্ড করে যে তোমার একটা পার্টিকেল আছে এয়ারে আর একটা পার্টিকেল আছে এয়ারে, তো এই দুইটা পার্টিকেলের মধ্যে যেমন টাইপের ফোর্স কাজ করবে, এখন সেম পার্টিকেল একটা আছে এয়ারে আর একটা আছে মনে করো পানির নিচে। ঠিক আছে, তো এখন তাদের মধ্যে কিন্তু ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? তো ইলেকট্রিক ফিল্ডের এই ব্যাপারটা কি হয়, তার মিডিয়ামের সাথে সাথে ফোর্সের ভ্যালুটা এরকম চেঞ্জ হয় আর কি। ঠিক আছে, এগুলা নিয়ে অনেক ইনডেপথ অনেক পড়ালেখা করা যায়, যেটা তোমরা চাইলে করতে পারো ইন্টারনেটে, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে নাই। জাস্ট এখন শুধু কিন্তু এতটুকু জানলেই হবে যে পানিতে কেন চেঞ্জ হয়? পানিতে চেঞ্জ হয় বিকজ পানিতে সে তত ইজিলি, যে এয়ারে সে যেমন ভাবে কি করতে পারতেছে, ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করতে পারতেছে, পানিতে তার ইলেকট্রিক ফিল্ডটা বদলায় যায়। তো ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন কি হয় ওইসব দেখলে পরে বুঝবা। কারণ এগুলা অনেকগুলো কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে, ওইসব জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ভ্যাকিউমে সবচেয়ে ভালো মতো ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারে। যত রকম মিডিয়াম আসা শুরু করে তখন তাদের ইলেকট্রিক ফিল্ডের জেনারেশন নিয়ে একটু এদিক ওইদিক হয় আর কি। ঠিক আছে, তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা কি? The value depends on the value depends upon the medium around the charges. আচ্ছা, তো এখন এই যে কে এর ভ্যালুটা, the value of k, আগে আমরা ডিরেক্টলি এটা ইউজ করতাম, কে ডিরেক্টলি এমন ইউজ করতাম 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, আর তার ইউনিট কি হবে এটা তোমরা এখন বড় হয়ে গেছো, নিজেরাই বের করতে পারবে। দেখো কে টাকে সাবজেক্ট করলে কি হবে, k will be equal to f into r square divided by q1 q2। সো f এর ইউনিট কি? নিউটন। আর হলো একটা ডিসটেন্স, তো ডিসটেন্সের স্কয়ার, তো মিটার স্কয়ার। আর নিচে হলো চার্জ, চার্জ গুলো কি? কুলম্ব ইনটু কুলম্ব। সো তার মানে এটার ইউনিট কি হবে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, তাই না? তো এইসব ইউনিট গুলো তোমাদের বের করতে কোনো রকমের প্রবলেম হওয়া উচিত না, অনেক বড় হয়ে গেছো। তো এখন এখানের মধ্যে কাজটা কি? কে টাকে, এটা হলো তার ফ্রি স্পেসে তার ভ্যালু হলো এরকম। ঠিক আছে, ইন ভ্যাকিউম or free space। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আগে আমরা ডিরেক্টলি কে এর ভ্যালু এরকম ইউজ করতাম, এখন তোমাদের নতুন স্পেসিফিকেশনে তারা কে এর অ্যাকচুয়াল যে জিনিসটা, কে আসলে ডিরেক্টলি এরকম আসে না, কে ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু হোয়াট? 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলন নটটা কি? এটাকে বলা হয় পারমিটিভিটি। এই যে জিনিসটা বলতেছিলাম না, যে কোন টাইপের মিডিয়ামের সাথে সে কন্ট্যাক্টে আছে বা কোন টাইপের মিডিয়াম দিয়ে সে সারাউন্ডেড, ওইটার উপরে ডিপেন্ড করে সে তার ইলেকট্রিক ফিল্ডটা কত ইজিলি জেনারেট করতে পারবে। ঠিক আছে, তো তাহলে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, তো ফ্রি স্পেসে পারমিটিভিটি যত বেশি হবে সে তত কি করতে পারবে? ভালো মতো ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারবে। ঠিক আছে, আর পারমিটিভিটি অফ ফ্রি স্পেস যত কম হবে তত সে হিন্ডার্ড হবে, এমন টাইপের ব্যাপার। তো ওইসব জিনিস আমাদের লাগবে না, আমরা জাস্ট জানবো কি এপসাইলন নট, এপসাইলন হলো পারমিটিভিটি, আর নট দিয়ে বোঝাচ্ছে কি, এই যে নট মানে হলো জিরো। ঠিক আছে, এই নট মানে হলো জিরো, আর ওয়াই লাগাই দিলে পরে এস আছে। ওকে,
তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এপসাইলন নট মানে এপসাইলন জিরো মানে উইদাউট এনি মিডিয়াম আর, ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটার ভ্যালুটা কত ওই লেকচারের মধ্যে লিখছিলাম ভ্যালুটা, হেল্প করিনি। না ভাইয়া না। আচ্ছা এগুলো ভাইয়া, নোট দেখো ডাউন না। করে রাখতে হবে, যদি লিখে থাকে তো তাহলে এগুলো নোট ডাউন করে রাখতে হবে। এটা এমনিতে বের করা যায় যে কে এর ভ্যালু জানি এইটা, তো তাহলে এপসাইলন নট এর ভ্যালু আমরা বের করতে পারবো না। আচ্ছা ভাই, তুমি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার হচ্ছে বের করছিলা, বেজ ইউনিট বের করছিলা। হ্যাঁ বেজ ইউনিট বের করে দেখাইছো, ওইটা মনে আছে, ওইটা বের করা ওইটা লাগবে? ওইটা আসতেই পারে, তোমাদেরকে বলতে পারে যে এটাকে এই ইউনিটটাকে তার বেজ ইউনিটে কনভার্ট করো, তো ওগুলো তো পারোই, এস থেকে শিখে আসছি আমরা, তাই না? আচ্ছা আচ্ছা। তো এখন এপসাইলন নট এর ভ্যালুটা কত আসে অ্যাকচুয়ালি তো বের করো তো। 5.58 ইনটু 10 টু পাওয়ার -12 এমন কিছু একটা আসার কথা, কত আসে? কে যে 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, সো এপসাইলন নট ইজ ইকুয়াল টু কি হবে, 1/4 পাই ইনটু 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9, সো কত আসে 8.85। হ্যাঁ ভাইয়া, এই যে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12। 8.85 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -12, আর এটা ইউনিট কি হবে, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। কে এর যে ইউনিটটা 1/k এর ইউনিট যা হবে ওরকম, ঠিক আছে? ওকে, তো তাহলে এই ব্যাপারগুলি নিয়ে ডিসকাস করা হয়েছিল, এর থেকে বেশি কি আর কিছু কভার করা হয়েছে মারিয়া ওই তোমাদের ইন্ট্রোডাক্টরি লেকচারের মধ্যে? না না, ওই এক্সট্রা কিছু পড়ানো হয়েছে না। না, এতটুকু। ওকে, তো তাহলে এইটুকু পর্যন্ত আমাদের যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটার মধ্যে ছিল, এটা আমরা কথা বলে রাখলাম। ওকে, ভালো কথা। এখন আমরা স্টার্ট করব ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ নিয়ে ডিসকাশন। ওকে, ফিল্ড স্ট্রেংথ, তো এটা নিয়ে দেখি কি বলা যায়। আমাদের অনেক বাজে একটা মিসকনসেপশন থাকে, এটা নরমালি ওরকম প্রবলেম ক্রিয়েট করে না বিকজ ভ্যালু দুইটা সেম আর কি, এরকম আমরা জি, এই যে জিটা যে লিখতাম একে কিন্তু দুইটা কাজে ইউজ করতাম, কোন দুইটা ভাই একটু কাজে কি সেম আবার বলতে পারবা? বলতেছি, কি সেম ওটা বলেই নাই, এই যে এখন বলবো, ঠিক আছে? আচ্ছা তো এখন এই যে জিটা যে আছে, এই জিটাকে কিন্তু আমরা দুইটা জায়গায় সেম ভ্যালু থাকে দেখে তাকে আমরা কখন কোন ইউনিট দিতে হয় এটা বুঝি না, কিন্তু ইউনিট ওটা যায় আসে না দেখে তখন কাজ হয়ে যায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি মিনিংটা বুঝি না ঠিক মতো। দুইটা টার্ম কি কি, একটা হলো অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর আরেকটা কোন টার্ম ইউজ করে এটার জন্য লাবিবা? Gravitational field strength. এক্সেলেন্ট, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। Okay. Now, in both the cases, the value is what? On Earth's surface, the value is 9.81, 9.81. এখন acceleration due to gravity, এটার জন্য আমরা অলওয়েজ এই ইউনিট ইউজ করে আসছি and it was always correct, এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই। কিন্তু যখন নাকি আমাদেরকে বলে দিত যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ হলো 9.81, তখন তোমরা যদি কেউ বইয়ের মধ্যে খেয়াল করে থাকো বা কোয়েশ্চেনে যখন ইনফরমেশন গুলি দেয় তখন যদি খেয়াল করে থাকো, তোমাদের একটা জিনিস দেখার কথা, ইউনিটটা কিসে দেয় লাবিবা, দেখছো? Newton per kg. এক্সেলেন্ট, নিউটন পার কেজি। সো নিউটন পার কেজি আর মিটার পার সেকেন্ড স্কয়ারের মধ্যে ডিফারেন্সটা কি? ফাইনালি বেজ ইউনিটে নিলে পরে মিটার পার সেকেন্ড স্কয়ারই আসবে, ইয়েস, কিন্তু নিউটন পার কেজি লেখার অনেক বড় একটা রিজন আছে। ওকে, হ্যাঁ, এটা ফোর্সের সাথে রিলেটেড, ওই ব্যাপারটা রিজন আছে, রিজনটা কি খেয়াল করো,
তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছো, কার? আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। সো আর্থ পার কেজি অফ ম্যাস, এখন আমাদের কি যে যত সময় আমরা এইসব বলতাম যে ডেনসিটি কি, ম্যাস পার ইউনিট ভলিউম, তো পার, এরপর ইউনিট, এইসব ওয়ার্ড গুলা আমরা না বুঝেই মনে করো যে অনেকজন মনে হয় যে এটাই, ঠিক আছে, অনেকজনই মিনিং গুলো বুঝে না। তো পার মানে কি? ফর এভরি, তাই না? তো পার মানে হলো ফর এভরি ওয়াট, যেটা আমাদের পরে বলবো ওই জিনিসটা। আর ইউনিট মানে কি? ইউনিট আমরা এই ইউনিট যে মিটার পার সেকেন্ড স্কয়ার, নিউটন পার কেজি, এটা বুঝাইতেছি না। আমরা যখন নাকি প্রেসারের কথা বলি কি বলি? এসএস, ফোর্স পার ইউনিট এরিয়া। এটার মানে কি? প্রতি এরিয়ায় কতটুকু ফোর্স দেওয়া হচ্ছে। ইউনিট এরিয়া মানে কি বলতে পারবা? ইউনিট এরিয়া হচ্ছে 1 মিটার এরিয়া। এক্সেলেন্ট, 1 মিটার স্কয়ার এরিয়াতে, তাই তো? তো তাহলে জি। আমরা যখন নাকি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের কথা বলি, what we actually say is gravitational force per unit mass, ঠিক আছে? তো তার মানে ইউনিট ম্যাস, what does that mean? ইউনিট ম্যাস মানে হলো, ম্যাস মানে হলো কিলোগ্রাম, আর ইউনিট ম্যাস মানে হলো 1 কিলোগ্রাম। পার মানে কি? ফর এভরি। তো তার মানে প্রতি 1 কেজি ম্যাসের উপরে যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হয় তাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো কি বলতেছি? তো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের আসল মিনিংটা হলো এইটা, যে নিউটন পার কেজিটা যে দেখি, এটার অ্যাকচুয়াল মিনিং হলো এইটা কি, যে আর্থের সারফেসে থাকা যে কোনো অবজেক্টের, ঠিক আছে, ফর ইচ কেজি অফ মাস অর এভরি 1 কিলোগ্রাম অফ মাস অফ দ্য অবজেক্ট, সে কতটুকু ফোর্স পায় আর্থের কাছ থেকে? 9.81 নিউটন সমান ফোর্স পায়। তো মাস যদি হয় 1 কেজি, ফোর্স পায় 9.81। মাস যদি হয় 2 কেজি, ফোর্স পাবে কত? 2 ইনটু 9.81। সরি, দাঁড়া একটা মিনিট। ওকে, সো এখন কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার খেয়াল করো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস মানে কি? প্রতি 1 কিলোগ্রাম অফ মাস অফ অবজেক্ট কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেরিয়েন্স করে আর্থের কাছ থেকে। তো এটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। এখন প্রত্যেকটা ফিল্ডের, ঠিক আছে, প্রত্যেকটা ফিল্ডের আমাদের স্ট্রেংথ আছে। কেমন কেমন ফিল্ড থাকে? গ্র্যাভিটেশনাল ফিল্ড, এখন আমরা যেটা পড়তেছি ইলেকট্রিক ফিল্ড, এটা নিয়ে ফিল্ড স্ট্রেংথ নিয়ে দেখব। আবার ম্যাগনেটিক ফিল্ড পড়ে আসছিলাম ও লেভেলসে থাকতে সময়, তাই না? ম্যাগনেটিক ফিল্ড। তো তাহলে কোন ফিল্ডের স্ট্রেংথ কেমন, বা কোন ফিল্ডের স্ট্রেংথ কিভাবে বের করা হয়, এই জিনিসটা আমাদের ডেফিনেশন গুলা সবই আসলে রিলেটেড, ঠিক আছে? কিভাবে রিলেটেড দেখো, এটা কি প্রত্যেকটা স্ট্রেংথ নিয়ে কথা বলবো। স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কি? ফোর্স পার ইউনিট সামথিং। সামথিংটা কি ওটা লিখতেছি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কি হবে? এইটাও ফোর্স পার ইউনিট সামথিং। ইউনিট সামথিংটা কি ওটা বলবো। দেন ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স পার ইউনিট সামথিং। এখন ফার্স্টে একজন বলো, এটা কে বলবা? মারিয়া বলো, গ্র্যাভিটেশনাল ফিল্ড কার জন্য ক্রিয়েট হয়? Mass. ম্যাস, এক্স্যাক্টলি। সো তাহলে যার জন্য যেই ফিল্ড ক্রিয়েট হয় পার ইউনিট অফ দ্যাট থিং,
কোন থিং? যে থিং এর জন্য ওই ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কার জন্য ক্রিয়েট হয়? এসাস ম্যাসের জন্য। ম্যাস। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কি হবে? ফোর্স পার ইউনিট ম্যাস। নাও ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ইলেকট্রিক ফিল্ড কার অ্যারাউন্ডে ক্রিয়েট হয়? চার্জ। চার্জড পার্টিকেলস। এক্সেলেন্ট। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কি হবে? ফোর্স পার ইউনিট চার্জ। তো তার মানে প্রতি 1 কুলম্ব চার্জের উপরে যতটুকু ফোর্স এক্সার্ট করা হবে ওইটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, এই ব্যাপারটাই আমাদের আজকের পড়া, এটা নিয়ে আমরা আসতেছি। ম্যাগনেটিক ফিল্ডের এটা অ্যাকচুয়ালি আমাদের এ লেভেলস এর সিলেবাসে নাই, বাট এই জিনিসটা বলে রাখি যে এটা কি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা। ম্যাগনেটিক ফিল্ড কার অ্যারাউন্ডে ক্রিয়েট হয়? একটা ম্যাগনেটের অ্যারাউন্ডে আর একটা পোলের অ্যারাউন্ডে। কিন্তু পোল তো আমাদের ম্যাগনেটের থাকে দুইটা, এর জন্য এটাকে স্পেসিফিক্যালি এমন বলা হয় যে ফোর্স পার ইউনিট মোনোপোল। মোনো মানে হলো কি ওয়ান, আর পোল মানে তো পোল, এটা জানোই। সো সিঙ্গেল পোল, যে একটা সিঙ্গেল পোলের উপরে যতটুকু ফোর্স এক্সার্ট করা হচ্ছে ওইটাকে আমরা কি বলবো? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের এই জিনিসটা আসলে আমরা এ লেভেলসে পড়বো না, বাকি দুইটা জিনিস আমরা খুবই খুবই ডিটেইলে অনেক ভালো মতো পড়ালেখা করবো। ঠিক আছে? কি কি? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। কিন্তু সবার তো আইডিয়াটা বোঝা গেছে যে ফিল্ড স্ট্রেংথটা আসলে কি? যে ফিল্ডটা যার জন্য ক্রিয়েট হয়েছে ফোর্স পার ইউনিট দ্যাট থিং। ম্যাসের জন্য কি ক্রিয়েট হয়? গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি হবে? ফোর্স পার ইউনিট ম্যাস। ইলেকট্রিক ফিল্ড কার জন্য ক্রিয়েট হয়? চার্জের জন্য। সো তাহলে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ? ফোর্স পার ইউনিট চার্জ। ম্যাগনেটিক ফিল্ড কার জন্য ক্রিয়েট হয়? ম্যাগনেটিক পোলের জন্য। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কি হবে? ফোর্স পার ইউনিট মনোপোল। এমন হলো ব্যাপার। তো এই কনসেপ্টটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি বললাম এতক্ষণ? না। ওকে, সো কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। এই জিনিসটা একটু মাথায় অলওয়েজ এর সারা জীবনের জন্য নোট ডাউন করে রাখো। এগুলা ফিউচারে এই যে ছোট ছোট কয়েকটা বেসিক, ঠিক আছে, এই বেসিক গুলি যদি তোমাদের মাথায় সলিড ভাবে ঠিক হয়ে যায় তখন দেখবা যে ফিউচারে যতই নতুন জিনিস তুমি পাও না কেন ইট উইল অ্যাকচুয়ালি বি ইজি টু আন্ডারস্ট্যান্ড, বিকজ তোমার বেসটা স্ট্রং থাকা দরকার। ওকে এসাস? হাই হাই ভাই, খোটা দিলা নাকি? ওইটা তো দিতেই থাকে। ওকে, তো তাহলে ফিল্ড স্ট্রেংথের কনসেপ্টটা গেল। নাও আমরা একটু ফিল্ড স্ট্রেংথের একটা ব্যাপার একটু কথাবার্তা বলি। ব্যাপারটা কেমন? আমরা একটু ক্রিকেট নিয়ে কথাবার্তা বলি। এখানে কি কেউ আছো যে ক্রিকেট নিয়ে বুঝো না বা ক্রিকেট খেলা নিয়ে নলেজ কম? মাশরিক কি ক্রিকেট দেখো? আচ্ছা, এটাই ভাবছিলাম, বাকি সবারটা অলমোস্ট জানি। সুব্রত সাকিব আল হাসানের বিশাল ফ্যান, ও তো সারাদিন ভোটিং এর মধ্যে বেস্ট অলরাউন্ডারের ওখানে আমি দেখতেই থাকি, ও বারবার কমেন্ট করতেছে সাকিব সাকিব সাকিব। স্যার সাকিবের না, বাংলাদেশের তো এই জন্য তো কমেন্ট করতেই হয়। ওই তো বাংলাদেশের, ওইটা তো আমাদের নিজেদের প্রাইড, ওইটা করাই লাগে। ঠিক আছে, ভালো কথা। এমনি আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে মাহমুদুল্লাহ বাংলাদেশের মধ্যে। আচ্ছা, আমার একজন ফেভারিট প্লেয়ার ছিল, সে এখন আর খেলে না অনেক কাহিনীর জন্য, কি আর বলবো। কেন? মেসি? মেসি মেসি তো ক্রিকেট খেলে। এমবাপ্পে আমার ফেভারিট ক্রিকেট প্লেয়ার। মানে স্যার তো মেসিকে নিয়ে অনেক কমেন্ট করে, এই জন্য কি হ্যাঁ, বললাম। আর মেসি মেসি তো তো এখন রিটায়ার করলো, মেসি এই তো জন্য বললাম। অফকোর্স ফেভারিট, ওটা তো আছে। ক্রিকেটের জন্য আশরাফুল ভাই খেলে ফুল তো, এখনো তো খেলে। ওইটা তো খেলে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর কি ইয়ে হয় না, এটাই হলো সমস্যা। আগে যে খেলা দেখতাম কি যে ভালো লাগতো, আল্লাহ। ঢাকায় তো অনেক অনেক ইয়ে করতো, কিন্তু যেই ম্যাচে খেলতো কোনো বলারে কোনো বেল দিত না, আল্লাহ কি যে অবস্থা। ও তো গ্লেন ম্যাকগ্রা মানে এগেইনস্ট সেঞ্চুরি মানে 50 সেঞ্চুরি করছিল। হ্যাঁ ওইটাই, যে ওয়ার্ল্ড কাপে। ওয়ার্ল্ড কাপে না, ওইটা ইয়েতে 2005 এর ট্রাই নেশন সিরিজে যে নেটওয়েস্ট, হ্যাঁ হ্যাঁ, ইংল্যান্ড বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। হ্যাঁ,
ওকে, সো তাহলে ওই ক্রিকেটটা নিয়ে আমরা ছোটখাটো একটু কথাবার্তা বলবো। সো আগে দেখছো, সো আই হোপ আইডিয়া আছে। ওকে, পার্টনারশিপ কোন জিনিসকে বলে, কেমন কি, ওইসব ব্যাপারগুলো বুঝলেই হবে। আমরা এখন যা জিনিস নিয়ে কথা বলবো। ওকে, সো এখন দেখো আমরা ছোট কয়েকটা ম্যাথ করি। ম্যাথ করলে একটা জিনিস বুঝতে পারবো। ওকে, ফর্মুলা টর্মুলা দেখে আসলাম না ফোর্সের, তো আমরা একটু ইলেকট্রিক ফোর্সের কতগুলি ক্যালকুলেশন করি। দেখো এক্সাম্পল ক্যালকুলেশন। Now suppose this is a charged particle. মনে করো চার্জের ভ্যালু হলো 2 কুলম্ব। পজিটিভ তো নিচে লিখে দিচ্ছি, সমস্যা নেই। আর এখানে আরেকটা চার্জড পার্টিকেল, এর চার্জের ভ্যালু হলো -2, এন্ড তাদের মধ্যে সেপারেশন হলো 1 মিটার। ওকে, দেন এরকম কয়েকটা আমি সিচুয়েশন আঁকবো, দেন ক্যালকুলেশন করে করে দেখাবো আর, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টে এটার জন্য ক্যালকুলেশনটা করেই নেই। তো এখন এখানের জন্য দেখো, ফার্স্ট অফ অল এই ক্যালকুলেশনের জন্য কে বলবা? শুভাশিস। ওকে, তো এখানের জন্য আমি যদি এমন বলতে চাই, কি জিনিস? ফোর্স exerted by +2 কুলম্ব। যে +2 কুলম্ব যে চার্জটা আছে, সে কার উপরে ফোর্স এক্সার্ট করবে? শুভাশিস, হ্যাঁ ভাই, আরেকটু বলো, মানে কেটে গেছে। এই +2 কুলম্ব যে চার্জটা, সে কার উপরে ফোর্স এক্সার্ট করবে? -2 চার্জের যে পার্টিকেলটা ওইটার উপরে। ওইটার উপরে। এটা কি অ্যাট্রাকটিভ ফোর্স হবে নাকি রিপালসিভ ফোর্স হবে? অ্যাট্রাকটিভ, যেহেতু চার্জটা অপোজিট। Excellent. So charge to opposite, so attractive force হবে। So if we do the calculation, F equal to what? K Q1 Q2 by R square, তাই তো? or এখন আমরা অ্যাকচুয়ালি এইভাবে করে প্র্যাকটিস করব। K না লিখে কি লিখবো? 1/4 pi epsilon naught into Q1 Q2 by R square। so তাহলে 1/4 pi 8.85 times 10 to the power minus 12। Q1 কত? 2। Q2 কত? 2। প্লাস মাইনাসে যায় আসে না, আমরা এখানে জাস্ট কি নিব? এসএস ম্যাগনিটিউডটা নিব। ওকে, সো তাহলে এটা ডিভাইডেড বাই 1 স্কয়ার। এটা করলে পরে ফোর্সের ভ্যালুটা কত আসে? 3.7 into 10 to the power 10. 3.7 into 10 to the power 10. 10 Newton. Okay, thank you. Now, force exerted by Bhaiya, 3.6 into 10 to the power 10. Sorry. 3.6 into 10 to the power 10। ঠিক আছে, সো এখন আমরা পরেরটার জন্য দেখি সেম, যে এখন -2 কুলম্ব চার্জ, সে কার উপরে ফোর্স এক্সার্ট করবে? পজিটিভ পার্টিকেল যেটা ওইটার উপরে। ওকে, সো তাহলে F equal to 1/4 pi epsilon naught into Q1 Q2 by R square। সো এখন 1/4 pi into 8.85 times 10 to the power minus 12 into 2 into 2 by 1 square। কত আসে? সেমই তো। এক্স্যাক্টলি। সো তাহলে দোনোজনের চার্জ সেম, দোনোজন কি করলো? দোনোজনের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করলো। এটা একদম ইজি একটা ক্যালকুলেশন ছিল। আমরা কয়েকটা এরকম 3টা এমন ক্যালকুলেশন দেখবো, দেন আমাদের ফিল্ড স্ট্রেংথের ডিসকাশনের মধ্যে ফেরত যাব। আচ্ছা, দাঁড়া, আজান দিতেছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি। হ্যাঁ।
ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। সো এক নাম্বার এক্সাম্পলটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা ক্যালকুলেশন গুলি কিভাবে কি করলাম না করলাম, সাকিব কি বুঝতে পারছো ব্যাপারগুলা? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, সো এখন আমরা সেকেন্ড এক্সাম্পলটায় যাই। লেটস সি ডায়াগ্রাম আঁকি এটার মতো। নাম্বার 2, ওকে। সো এখন আমি আবার দুইটা চার্জ পার্টিকেল আঁকলাম। কি কি? একটা হলো 4 কুলাম আর একটা হলো -1 কুলাম। 4 কুলামটা পজিটিভ আর 1 কুলামটা নেগেটিভ। ওকে, সো এখন আমি যদি এটা একজনকে জিজ্ঞাসা করি, একটু টেস্ট করে দেখি তোমরা কেমন কি বুঝো। এটা কাকে জিজ্ঞাসা করা যায়? লেট মি সি। এসাস, এসাস বলো তো যে 4 কুলাম চার্জ আর 1 কুলাম চার্জ তাদের মধ্যে কি হবে, অ্যাট্রাকশন নাকি রিপালশন? অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন কাজ করবে। ওকে, ভালো কথা। এখন 4 কুলাম চার্জ 1 কুলাম চার্জের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করবে, এটা কিভাবে বের করবে? ওই যে উপরে যে ক্যালকুলেশনটা করছিলাম কিভাবে? ওকে, সো তাহলে এটা করি। সো ফোর্স exerted by 4 coulomb charge. Let's see. এখন এখানের মধ্যে কাজটা কি? F equal to 1 by 4 pi epsilon naught into Q1 Q2 by R squared. So 1 by 4 pi epsilon naught হলো 8.85 times 10 to the power minus 12. এগুলা ভ্যালু মুখস্থ করার দরকার নেই, দিয়ে দিবে, ক্যালকুলেটরও আছে। Q1 Q2 by R squared. ভ্যালু কত আসে? এটাই আসে না নাকি? 3.596 into 10 to the power 10. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 3.6। ওকে, এখন এসাস তুমি এটা বলো 4 কুলাম চার্জ 1 কুলাম চার্জের উপরে এতটুকু ফোর্স এক্সার্ট করলো, তো 1 কুলাম চার্জ 4 কুলাম্বের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করবে, এর থেকে বেশি নাকি কম? সেম। এক্স্যাক্টলি। ও রে, এসাস আজকে সেই ফর্মে আসছে, ভালো লাগছে অ্যানসার শুনে। ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, এইটাই অনেক বড় বড় বাগা বাগা স্টুডেন্টরাও ভুল করে ফেলে, বুঝছো? হঠাৎ কোশ্চেন করলে ঘাবড়ায় যায়। তারা ভাবে কি 4 কুলাম চার্জ, তার তো চার্জের ভ্যালু বেশি, তো তার মানে সে বেশি জোরে টানবে, আর 1 কুলাম চার্জ তার চার্জের ভ্যালু কম, তো তাহলে সে কম ফোর্সে টানবে, এমন হলো ব্যাপার, বুঝছো? এটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনের মতো। ইয়েস, এক্স্যাক্টলি। যে আর্থ তোমাকে যত ফোর্সের নিচে টানে, তুমিও কি করবা? ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবা, বুঝছো? সেইখানের মধ্যে জিনিসটা লিখে ফেলি। তোমরা তো অলরেডি ব্যাপারটা বুঝেই গেছো, তাহলে এই এক্সাম্পল ক্যালকুলেশন গুলি তেমন বেশি দরকার হবে না, স্টিল আমরা করে নিব, তাহলে যেন ফুল একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়। ওকে, সো এখন -1 কুলাম চার্জ কত ফোর্স এক্সার্ট করবে? বেশিও না কমও না, একদম তার উপরে যত ফোর্স এক্সার্ট করা হয়েছে ওই চার্জের থেকে সেও ইকুয়াল ফোর্সই এক্সার্ট করবে, তাই তো? 1 by 4 pi into 8.85 into 10 to the power minus 12 into 4 times 1 divided by 1 squared, which is equal to 3.6 times 10 to the power 10 নিউটন। তো দুজনে কি করলো? এসাস সমান সমান ফোর্স এক্সার্ট করলো নাকি? জি ভাই। ওকে, নাও ইন দ্য সেম ওয়ে আবার এক্সাম্পল। Sorry, 1 মিটার। এখন আবার সেম কোয়েশ্চেন, সাকিব 1 কুলাম চার্জ 4 কুলাম চার্জের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করবে, কিভাবে বের করব? উই নো দা ফর্মুলা নাকি? হ্যাঁ ভাই। F equal to 1 by 4 pi epsilon naught times
q1 q2 বাই r স্কয়ার। তাহলে ইভেন্চুয়ালি আসবে কত 3.6 into 10 to the power 10। বারবার করে লিখলাম না আর কি। And এখানের জন্য সেভ করে লিখে নেই, সরি, সেটা কি ফোর্স এক্সার্টেড বাই 1 কুলম। আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছে এটা। আজকে বুঝছো এসাস মারাত ভাইয়ের বাসায় খেলা দেখতে যাওয়ার কথা, জার্মানি ভার্সেস ইংল্যান্ড। এই যে জ্বর উঠলো, এর জন্য তো এখন রিস্ক নিয়ে বেরো হবো না। কি যে অবস্থা, মারাত ভাই 2টা কল দিল, মাত্র কল কথা হইলো। হায় হায়। খেলাটা মিস, একসাথে দেখলে কত মজা হইতো। আফনান ভাই কেন আসলো? ভাই কারা সাপোর্ট করতেছে? আমি তো অলওয়েজ জার্মানি, কিন্তু এবার ইংল্যান্ড বহুত স্ট্রং, অনেক ভয় আছে। হারতে পারে, কিন্তু গ্রিলিশ যদি টুর্নামেন্ট জিতে তাহলে ভালোই লাগবে। আফনান ভাইয়ের বাসায় গিয়ে কপি দিয়ে আসি, তাও বলছি উপরে উঠিস না, জ্বর টর লেগে যাবো। কিন্তু তোমার লগে তো একেবারে কোলাকুলি। আল্লাহ, ওটা তেমন কিছু হয় নাই, এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছি, ইনশাআল্লাহ জব ফেরত আসবে। ওকে, সো এখন ফোর্স এক্সার্টেড বাই -4 কুলম চার্জ, এটা কি হবে? সেম, কত 3.6 টাইমস 10 টু দ্য পাওয়ার 10 নিউটন। এখন দেখো ব্যাপারটা কেমন উইয়ার্ড হয়ে গেল। তোমার চার্জের ভ্যালু যদি তোমারটা সমানও হয়, তাহলেও তারা একজন আরেকজনের উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করে। একজনের চার্জ বেশি, একজনের চার্জ কম, তাইলে পরেও দোনোজন কি করতেছে? দোনোজনের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছে। ওকে, সো এখানে থেকে আমাদের আসলে বুঝার উপায় নাই যে এই যে ফোর্স দোনোজন সেম এক্সার্ট করলো, ইয়েস দ্যাটস ভেরি গুড, ফোর্স দোনোজন সেম এক্সার্ট করছে, কিন্তু এই ফোর্স এক্সার্ট করাতে কন্ট্রিবিউশনটা কার বেশি? যার চার্জের ভ্যালু বেশি তার কন্ট্রিবিউশনটা বেশি না এসাস? ওই ব্যাপারটাই তো আমরা কিন্তু এখানে ফোর্সের ভ্যালুটা জাস্ট দেখে বুঝতে পারি না। যে আমাদেরকে যদি জাস্ট বলে দেয় যে দেয়ার আর টু পার্টিকেলস এন্ড তাদের মধ্যে ফোর্সের ভ্যালু এত, সো দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান সে যে এই ফোর্স এক্সার্ট করাতে কার কন্ট্রিবিউশন বেশি ছিল, কার কন্ট্রিবিউশন কম ছিল। সো দিস ইজ সামথিং লাইক এমন, দেখো এই জায়গাটায় যে এখানে হোয়াট ইজ হ্যাপেনিং, both the charges have the same magnitude, so তাহলে same contribution, তাই না? so force এর ভ্যালুটা is like partnership, ওকে? যে কথাটা ক্রিকেটের কথা বলতে চাইছিলাম, ওই ব্যাপারটা ছিল এরকম যে ফোর্স এর ভ্যালু সব জায়গায় সেম, ওকে? ফোর্স এর ভ্যালু সব জায়গায় সেম, সো what will a neutral supporter see? যে মনে করো একটা নিউট্রাল সাপোর্টার কি দেখবে? সে দেখবে আচ্ছা দুইটা ব্যাটসম্যান মিলে তাদের টোটাল 100 রানের পার্টনারশিপ হয়েছে, ঠিক আছে? দুইটা ব্যাটসম্যান মিলে তাদের ইন টোটাল কি হয়েছে? 100 রানের পার্টনারশিপ হয়েছে। এটা হলো ফোর্স। যে ফোর্সটা জাস্ট কি বলতেছে যে এই দুইটা পার্টিকেলদের মধ্যে একজন আরেকজনের উপর এত অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করে। সো ইউ ক্যান নো ওয়ে সে যে এই যে ফোর্সটা এক্সার্ট করতেছে, এই ফোর্সের মধ্যে কার কন্ট্রিবিউশনটা বেশি, কার কন্ট্রিবিউশনটা কম। সো ইটস লাইক হোয়াট, জাস্ট নোয়িং দ্য ভ্যালু অফ পার্টনারশিপ। কিন্তু এই পার্টনারশিপে ইয়েস এইখানের মধ্যে ইন দিস কেস বোথ অফ দেম হ্যাভ দ্য সেম চার্জ, যে ম্যাগনিটিউড অফ চার্জ সেম, তো তার মানে কি 100 রানের পার্টনারশিপে দুজন কি করছে? ইকুয়ালি কন্ট্রিবিউট করছে, তাই না? কিন্তু এইখানেও তো আমাদের ফোর্সের ভ্যালু সেম, তাই না জেরিন? এইখানেও তো আমাদের ফোর্সের ভ্যালু কত? আগের মতো 3.6 into 10 to the power 10 নিউটন। কিন্তু এইখানে কি দুজনের কন্ট্রিবিউশনটা সেম? এই ফোর্সের ভ্যালু এত যে হইছে, এটা হওয়ার জন্য কার কন্ট্রিবিউশনটা বেশি? এই জায়গায় যে এখানের মধ্যেও সেম, যে পার্টনারশিপ তাদের কত? 100 রানের পার্টনারশিপ, ওকে? কিন্তু এর মধ্যে
মেজরিটি অফ দা রান কার কাছ থেকে আসছে? ও করছে 75 রান আর ও করছে কত? 25 রান। কিন্তু দিন শেষে কি দেখা যাইতেছে? দিন শেষে দেখা যাইতেছে যে দোনোজনের কি কন্ট্রিবিউশন টোটালে মিলায় 100। বুঝতে পারছো? তো তাহলে ফোর্স নিয়ে যখন নাকি আমরা দেখতেছি, বুঝছো, ফোর্স নিয়ে যখন নাকি আমরা দেখতেছি তখন আসলে আমাদের কে বেশি কন্ট্রিবিউট করতেছে কে কম কন্ট্রিবিউট করতেছে ওই জিনিসটা দেখতেছি না। কিন্তু এই ব্যাপারটা তো আনফেয়ার হয়, তাই না এসাস? তো আমাদের তো অ্যাকচুয়ালি বলতে পারতে হবে যে এই যে 100 রানের পার্টনারশিপ, ঠিক আছে ভালো কথা, বাট কে বেশি এন্ড কে কম কন্ট্রিবিউট করছে এটা আমাদের জানা দরকার। তো কে বেশি এন্ড কে কম কন্ট্রিবিউট করছে ওইটা আমরা পাবো কিসের থেকে? দ্যাট ক্যান বি অ্যাকচুয়ালি ডিসাইডেড ফ্রম দা ফিল্ড স্ট্রেংথ। ঠিক আছে, প্রত্যেকটা চার্জের তার নিজের চারপাশে কি থাকে? একটা ফিল্ড থাকে। তো যেই চার্জের ম্যাগনিটিউড বেশি তার ফিল্ডের স্ট্রেংথ বেশি, তো সে কি করে? সে বেশি কন্ট্রিবিউট করে। যেই চার্জের ভ্যালু কম তার কি হবে? তার অ্যারাউন্ডে যে ফিল্ডটা থাকবে ওই ফিল্ডটা হবে উইক। তো তার মানে কি? সে কন্ট্রিবিউট করতেছে না এমন বলি নাই, সে কন্ট্রিবিউট করতেছে বাট কন্ট্রিবিউশনের ভ্যালুটা কি? কম। ওকে, সো দিস ইজ লাইক দিস। যদি আমরা এক্সাক্ট রেশিওতে ডিভাইড করি তো কি হবে? 4:1 রেশিওতে, 100 কে 4:1 রেশিওতে ডিভাইড করলে কত হয়? সে 80 রান করতেছে আর সে কত রান করতেছে? 20 রান করতেছে এমন। তো তাহলে ইভেন্চুয়ালি টোটাল ফোর্স সেম, কিন্তু এই ফোর্সের জন্য বেশি কন্ট্রিবিউট করছে হলো 4 কুলাম চার্জটা আর কম কন্ট্রিবিউট করছে কে? 1 কুলাম চার্জটা। ব্যাপারটাকে বুঝাইতে পারতেছে যে ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি? যে ফোর্স আমাদের চার্জের ভ্যালু বেশি নাকি কম এটা যায় আসে না, বিকজ ইভেন্চুয়ালি ফোর্স বের করতে সময় আমরা কি করতেছি লাবিবা? চার্জড পার্টিকেলের চার্জ দুইটাকে মাল্টিপ্লাই করতেছি না? তো তাহলে তুমি 1:4 করো, 4:1 করো, 2:2 করো, যেটাই করো ইভেন্চুয়ালি তোমার ফাইনাল প্রোডাক্ট কিন্তু সেমই আসে, তাই না? তো তাহলে ফোর্স বের করতে সময় কোন চার্জের ভ্যালু বেশি কোন চার্জের ভ্যালু কম যায় আসে না, বিকজ ইভেন্চুয়ালি দোনোজনের প্রোডাক্ট মিলে ফাইনাল রেজাল্ট আমাদের কি আসবে? সমান সমান আসবে। এর জন্য কি হয়? এই যে নিউটনস থার্ড ল যেটা বলে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, এই জিনিসটা এখানে কি হইতেছে? কাজ করতেছে। কিন্তু ফিল্ড স্ট্রেংথ যখন নাকি আমরা কম্পেয়ার করব তখন কি দেখব? যার চার্জের ভ্যালু বেশি তার ফিল্ডের স্ট্রেংথের ভ্যালু বেশি, যার চার্জের ভ্যালু কম তার ফিল্ডের স্ট্রেংথের ভ্যালু কম। মানে কি? ফোর্স দোনোজন ইকুয়াল এক্সার্ট করতেছে কিন্তু ওই ফোর্সে কন্ট্রিবিউশনের ইফেক্টটা কার মধ্যে থেকে দেখতে পাই? জেরিন ফিল্ড স্ট্রেংথের ক্যালকুলেশন থেকে। বুঝতে পারলা ব্যাপারটা কি বললাম? ওকে, সো এখন এখানের মধ্যে আমরা এই জিনিসগুলো প্রথমে দেখে নিছি কি 1 2 3 তিনটা এক্সাম্পলে দেখে নিছি যে চার্জের ভ্যালু যতই বেশি হোক চার্জের ভ্যালু যতই কম হোক the forces will be always equal. ওকে, কিন্তু এখানে তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ইয়েস, এর জন্য ফোর্স পার ইউনিট চার্জ হবে যে প্রতি 1 কুলম চার্জের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে এরকম ব্যাপার। ওকে এসাস? জি ভাই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা একটা ব্যাপার দেখি ফিল্ড স্ট্রেংথ। মনে করো আমরা এই একটা চার্জ পার্টিকেল কিউ, ঠিক আছে, ক্যাপিটাল কিউ, এটা হলো আমাদের মেইন চার্জ, একে মাঝে মাঝে বস চার্জ বলা হয়, ঠিক আছে? তো এখন এই বস চার্জের ফিল্ড স্ট্রেংথ কত এটা আমরা বের করতে চাই। ঠিক আছে, ভালো কথা, বস চার্জের ফিল্ডের স্ট্রেংথ কত এটা আমরা বের করতে চাই। ওকে, এখন এই জিনিসটা আলাদা করে নোট ডাউন করে রাখো স্টার মার্ক দিয়ে, এই কনসেপ্টটা কখনো ভুলবা না। আর টেস্ট চার্জ is always a positive point charge Q। একটা টেস্ট চার্জ অলওয়েজ কি হবে? অলওয়েজ তাকে আমরা পজিটিভ কনসিডার করি। এখান থেকে আমাদের কয়দিন
আজকের লেকচারের পরে নেক্সট লেকচারে আবার কয়টা জিনিস দেখবো, ইলেকট্রিক ফিল্ড আঁকা টাকা দেখবো, তো তখনই আমরা বুঝতে পারবো। মনে আছে আমরা যে ও লেভেলস থেকে একটা কথা বলে আসতেছিলাম লাবিবা, কনভেনশনাল কারেন্ট, যে কারেন্ট ফ্লো করে পজিটিভ থেকে নেগেটিভে, ওই জিনিসটা আসছে কোথা থেকে? এই জিনিসটা থেকে, যে টেস্ট চার্জকে অলওয়েজ কি কনসিডার করা হয়, a test charge is always considered to be a positively charged particle. এই অ্যাজাম্পশন থেকেই সবকিছু ইলেকট্রিক্স এর যে সব ল গুলি আছে সবকিছু এখানে থেকে ডেভেলপ হয়েছে। সো এই বেসিকের মধ্যেই আমাদের কি আছে, তার আগে ভাবতো যে পজিটিভ চার্জ পার্টিকেল আসলে মুভ করে, মুভ করতে যে পারে না এমন না, ফ্রি থাকলে তো মুভ করতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে ফ্লো করে কারা? অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে ফ্লো করা হলো ইলেকট্রন। তো এর জন্য আমাদের অনেক সময় কনসেপ্টে গোলমাল লেগে যেত, যে মনে হইতো যে ইলেকট্রন সেনা মুভ করে, তো তাহলে ইলেকট্রন যেদিকে মুভ করে ওইদিকে কারেন্টের ডিরেকশন হওয়ার কথা, এমন কয়েকটা কনফিউশন অ্যারাইজ করে। কিন্তু আমরা এখন থেকে ওই কনফিউশনটা আর পড়বো না, বিকজ আমরা এই কনসেপ্টটা শিখে যাব। সো ফার্স্টে ব্লু কালার দিয়ে যেটা লিখে রাখছে এটা সবাই একটু নোট ডাউন করে রাখো, কি জিনিস? আ টেস্ট চার্জ ইজ অলওয়েজ আ পজিটিভ পয়েন্ট চার্জ, ওকে, কিউ, স্মল কিউ। এখন কোন একটা কিছু টেস্ট করার জন্য আমরা কি করব? টেস্ট চার্জ নিয়ে আসবো, ওকে। একটা টেস্ট চার্জ, তার চার্জ অলওয়েজ কি পজিটিভ এন্ড কিউ। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ওই টেস্ট চার্জটা নিয়ে আসলাম। So this is our test charge, okay, and the test charge is what? And the test charge is distance r away from the boss charge. So এটাকে আমরা কি বলতেছি? ক্যাপিটাল কিউটাকে আমরা বলতেছি বস চার্জ, আর স্মল কিউটাকে কি বলতেছে? এসএস, টেস্ট চার্জ। টেস্ট চার্জ। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? লেটস সি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফোর্স? এটা কোশ্চেন না লিখে ডিরেক্টলি লিখে ফেলি, যে ফোর্স exerted by Q on Q, যে বাই ক্যাপিটাল কিউ অন স্মল কিউ, মানে কি বস চার্জটা টেস্ট চার্জের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে। মারিয়া, কিভাবে বের করব? F is equal to 1/4 pi epsilon naught into ক্যাপিটাল কিউ ইনটু স্মল কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যে যে ডিসটেন্সটা আছে ওই ডিসটেন্সের স্কয়ার। অলরাইট, ঠিক আছে, ভালো কথা। সো এখন দিস ইজ দ্য ফোর্স। এখন আমরা একটু আগে ডিফাইন করে আসছিলাম এসএস, যে ফিল্ড স্ট্রেংথ মানে কি ফোর্স পার ইউনিট সামথিং, তাই না? সো এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই। সো হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ? ফোর্স পার ইউনিট কি হবে? কুলম্ব। সো তাহলে ফোর্স পার ইউনিট চার্জ অর ফোর্স পার ইউনিট কুলম, যে প্রতি 1 কুলম চার্জের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে। এখন জিনিসটা একটু খেয়াল করো শুভাশিস, আমরা কার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাচ্ছি বলতো? বস চার্জের ফিল্ড স্ট্রেংথ কত এটা বের করতে চাচ্ছি, তাই না? ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই, আমরা একদম ইউনিটারি মেথডে এই প্রুফটা দেখাচ্ছি, খুবই ইজি, জাস্ট ফোকাস করো। সো তাহলে ফোর্স এক্সার্টেড বাই কিউ on Q is equal to 1/4 pi epsilon naught into Q by R square. So তার মানে স্মল কিউ অ্যামাউন্ট অফ চার্জের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে? ক্যাপিটাল কিউ এইটা। তো তাহলে এখন আমরা ইউনিটারি মেথডে এরকম লিখতে পারি, সো
force exerted by capital Q on 1 coulomb charge, এটা কি হবে এসাস? 1 হবে ইয়ার জায়গায়, ওই Q এর জায়গায় 1 হবে, or we can say something like this, যে কি 1/4 pi epsilon naught into Q1 Q into capital Q small q by r square divided by Q, এমন বলা যায় না? দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, এখানের মধ্যে ইউনিটারি মেথডটা বুঝাই, এটা ইজি একটা জিনিস, যে কেমন কিউ অ্যামাউন্ট অফ চার্জের উপরে ফোর্স এক্সার্ট করে এফ, তো তাহলে 1 কুলম্ব অফ চার্জের উপরে ফোর্স এক্সার্ট করবে কত, এফ বাই কিউ, নাকি? হ্যাঁ 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 তো এটা করছি আর কি বেসিক্যালি, যে আগে যেটা ছিল ওইটাকে কি করছি, স্মল কিউ দিয়ে ডিভাইড দিছি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি করলাম? মারিয়া বুঝতে পারছো ইউনিটারি মেথডটা? হ্যাঁ হ্যাঁ ওকে, তো তাহলে এই কাজটাই বেসিক্যালি আমরা এখানে করছি। তো এটা আমরা লিখে রাখি, এটাও বুঝতে ইজি হেল্প করবে আর কি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি লেখা যায় দেখো, এই কিউ আর এই কিউ কি হবে, কাটাকাটি চলে যাবে না মারিয়া? হ্যাঁ তো তাহলে কি থাকে ফাইনালি? 1 কি জাস্ট কিউটা উপরে থাকবে, বড় কিউ। হ্যাঁ মানে ওই তো 1 ওকে ক্যান্সেল সব। বড় কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, নাকি? এটা থাকতেছে না লাবিবা? হ্যাঁ তো তাহলে এটা কি, এই যে ফোর্সটা বের করলাম এটা কি ফোর্স? This is the force exerted by capital Q on what amount of charge? 1 কুলম্ব চার্জের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করে, এই ফোর্স। সো 1 কুলম্ব চার্জের উপরে যেই ফোর্সটা এক্সার্ট করে ওই ফোর্সটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, কি বলবো এটাকে? এসাস, কি? the force exerted on 1 coulomb charge, এটাকে আমরা কি বলবো? ও হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ড Field স্ট্রেংথ। ওকে, তো তাহলে this is the this is the force exerted on 1 coulomb charge by capital Q, মানে কি বস চার্জ, ঠিক আছে? So this is the electric field strength of the boss charge Q. ব্যাপারটা কি বুঝতে পারছো, যে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা তাহলে কি হবে এখন থেকে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ উইল বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, অর ডিরেক্টলি এমন লিখতে পারি, আমরা স্মল ভার্সনটাও লিখে রাখি বিকজ এটা অনেক সময় কাজে আসবে। তো কি হবে এটা? this will be k q by r square. so যার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাবো, হ্যাঁ লাবিবা, যার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাবো ফর্মুলাতে ওই চার্জের ভ্যালুটা ঢুকাবো, বুঝতে পারছো? ফোর্সের সময় কি ছিল, বড় চার্জও ছিল ছোট চার্জও ছিল, তাই না? কিন্তু এখন আমাদের ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাতে তো দুইটা চার্জ থাকবে না, থাকবে একটা চার্জ। তো কোন চার্জের ভ্যালুটা ইউজ করব? যার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই তার ভ্যালুটা ফর্মুলার মধ্যে বসাবো, বুঝতে পারছো? সো তাহলে এই জিনিসটা কি, দিস ইজ দ্য ফর্মুলা ফর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের আরো একটা ফর্মুলা পাবো আমরা সামনে পরে। সো এখনের জন্য আমরা এই জিনিসটা বলে রাখতেছি, কি জিনিস?
যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ হোয়াট জেরিন? ইট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই আ চার্জড পার্টিকেল অন 1 কুলম্ব চার্জ। যে একটা 1 কুলম্ব চার্জের উপরে একটা চার্জ পার্টিকেল যতটুকু ফোর্স এক্সার্ট করবে ওইটা হলো ওই চার্জ পার্টিকেলের ফিল্ড স্ট্রেংথ। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, সো তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন থেকে এমন একটা কাজ করতে পারি যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হোয়াট? Electric field strength is equal to electric force divided by the charge of the particle on which the force is exerted। যে যার উপরে ফোর্স এক্সার্ট হইতেছে ওই চার্জটাকে দিয়ে কি করব? ডিভাইড দিব, তাহলে যেন কি হয়ে যায় ইকুয়েশন থেকে ওই ফোর্সটা কি বলে ওই চার্জটা কাটাকাটি হয়ে যায়, তাই না মারিয়া? এই যে এখানের মধ্যে আমরা কাকে দিয়ে ডিভাইড করছিলাম? স্মল কিউ দিয়ে ডিভাইড Small q। করছিলাম না? কেন? বিকজ স্মল কিউ এর উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করা হচ্ছিল ওই ফোর্স ডিভাইডেড বাই স্মল কিউ এর চার্জ। এটা করলে পরে কি হবে? ইকুয়েশন থেকে স্মল কিউ কাটাকাটি চলে যাবে, সো তাহলে থেকে যাবে কে? শুধু ক্যাপিটাল কিউ, মানে বস চার্জটা। তো তার মানে বস চার্জের ফিল্ড স্ট্রেংথ কত এটা পাবো। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কি? the electric force exerted on a charged particle divided by the charged particle, the charge of the particle on which the force is exerted। মানে সিম্পলি এমন কথা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ফোর্স বাই চার্জ। তো তোমরা ফোর্সেরও একটা ফর্মুলা এমন ভাবে ইউজ করতে পারো, কেমন? Force is equal to electric field strength into Q, or electric field strength is equal to force by Q। এমন ফর্মুলা আমাদের অনেক অনেক সময় ইউজ করতে হইতে পারে, ঠিক আছে? সরি, তো তাহলে এই জিনিসগুলো আমাদের জেনে রাখা লাগবে। অলরাইট, তো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা জিনিস শিখলাম, আজকে আমরা ফার্স্টে প্রিভিয়াস ক্লাসে যে লেকচার ভিডিওটা দিয়ে দিয়েছিলাম ওইটা নিয়ে ডিসকাস করছিলাম যে ফোর্সের ফর্মুলা কিভাবে কি আসলো না আসলো, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এপসাইলন নট, এইসব। দেন ফিল্ড স্ট্রেংথ নিয়ে প্রথমে ছোট একটা ডিসকাশন করে নিয়েছিলাম যে ফিল্ড স্ট্রেংথটা কি? ফোর্স পার ইউনিট the thing that is responsible for the creation of the field। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট হয় ম্যাসের জন্য, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি হবে? ফোর্স পার ইউনিট ম্যাস। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় চার্জ পার্টিকেলের জন্য, সো তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে ফোর্স পার ইউনিট চার্জ, কমন ভাবে। তো আমরা কয়টা ক্যালকুলেশন করলাম, চার্জ পার্টিকেল গুলোর চার্জ বাড়ায় কমায় এসব দেখছি। দেন ইচ্ছা করে এমন একটা ভ্যালুর মধ্যে রাখছি যে কি অলওয়েজ দ্য ফোর্স এক্সার্টেড বিটুইন দ্য টু পার্টিকেলস আর ইকুয়াল। তো একজনের চার্জের ভ্যালু বেশি, একজনের চার্জের ভ্যালু কম, বাট স্টিল দে আর এক্সার্টিং ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্সেস অন ইচ আদার। ঠিক আছে, ভালো কথা, ফোর্স সমান, দ্যাটস ভেরি গুড। কিন্তু এই যে ফোর্সের ভ্যালুটা এত হইছে, এটা হওয়ার জন্য একজনের কন্ট্রিবিউশন বেশি থাকে, একজনের কম থাকে। নট অলওয়েজ চার্জের ভ্যালু যদি সমান হয় তো তাহলে দুজনের কন্ট্রিবিউশন সমান যে হইতে পারে না এমন না, কিন্তু যেটা বলতেছে কি অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন কার বেশি কার কম এই ব্যাপারটা কিসের থেকে বোঝা যায় ভালো মতো? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দেখলে। তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের কনসেপ্টের মধ্যে আমরা গেলাম। তো ওখানের মধ্যে আমাদের নতুন একটা জিনিস শিখে রাখছে, কি জিনিস? যে টেস্ট চার্জ অলওয়েজ কি হবে? টেস্ট চার্জ উইল বি অলওয়েজ আ স্মল পজিটিভ পয়েন্ট চার্জ, কিউ, স্মল কিউ। আর তো এখন আমরা কি করতে চাচ্ছি মারিয়া? এই বস চার্জের ফিল্ড স্ট্রেংথ কত এটা বের করতে চাই। তো বস চার্জ হলো ক্যাপিটাল কিউ, টেস্ট চার্জ হলো স্মল কিউ। সো ফোর্স তো দোনোজনের উপর সমান দিবে। তো ফোর্সটা আমরা লিখে রাখলাম কি? ফোর্স এক্সার্টেড বাই ক্যাপিটাল কিউ অন স্মল কিউ is equal to 1/4 pi epsilon naught into capital Q into small q by r square. Now small q amount of charge এর উপরে capital Q
এতটুকু ফোর্স এক্সার্ট করে। সো তাহলে 1 কুলম্ব চার্জের উপরে ক্যাপিটাল কিউ কতটুকু ফোর্স এক্সার্ট করবে? স্মল কিউ দিয়ে যদি ডিভাইড দিয়ে দেই ওই ফোর্সটাকে, তাহলে পেয়ে যাব যে কিউ অ্যামাউন্ট অফ চার্জের উপর এফ অ্যামাউন্ট অফ ফোর্স। তো তাহলে 1 কুলম্ব অফ চার্জের উপরে কতটুকু ফোর্স, কিউ দিয়ে ডিভাইড করে দিছি, তো তাহলে পেয়ে গেছি। সো this is the force exerted by the capital Q on 1 coulomb charge. So তাহলে 1 coulomb চার্জের উপরে যে ফোর্সটা এক্সার্ট করা হয় এটাকে তো আমরা মাত্র ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশনে বলে আসছি কি, this is the electric field strength of what? This is the electric field strength of the Boss charge. Okay, so তাহলে electric field strength is equal to কি হবে? Force by charge. এতটুকু কি কারো কোনো কনফিউশন আছে? যা যা জিনিস বললাম তো এখন এসএস বলো, ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি হবে? নিউটন পার কুলম্ব। এক্সেলেন্ট। তো তাহলে এটা কি হবে? নিউটন পার কুলম্ব। এটা তো সবাই বুঝতে পারতেছো নাকি? কারো কোনো কনফিউশন আছে? ওকে, তো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। আজকের ক্লাস আমাদের এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন হয়, পজিটিভ পয়েন্ট চার্জের জন্য, নেগেটিভ পয়েন্ট চার্জের জন্য, দেন আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ রিলেটেড ক্যালকুলেশন দেখবো কতগুলি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসটা আমাদের একটু লম্বা হইতে পারে, বিকজ আমরা সানডের ক্লাসটা তো নিতে পারিনি, ভিডিও দিয়ে দেওয়া লাগছে। আজকের ক্লাস আমরা এইটুকু কভার করলাম। নতুন টপিক তো এর জন্য আমরা স্লো যাচ্ছি, বাট ইভেনচুয়ালি সিলেবাস কভার হয়ে যাবে, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, ভাই কোন মাসে সিলেবাস শেষ হবে? আমাদের ইউনিট 4টা একটু লম্বা, বুঝছো? ইউনিট 4 এ ফিল্ডের এটা জুলাই মাসেও শেষ হবে না, জুলাই মাস পুরোটা চলে যাবে, তাইলে পরে আমাদের ফিল্ডের জুলাই মাসে তো এমনি ঈদও আছে, তো এটার জন্য তো অগাস্টের মাঝামাঝি চলে যাবে আমাদের এই ফিল্ড শেষ হইতে হইতে, বিকজ ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার অনেক লম্বা, লম্বা না অনেক কিছু বুঝার ব্যাপার আছে আর কি। তো এর জন্য পার লেকচারে অল্প অল্প করে টপিক কভার করা হয়, যেন মাথার উপর দিয়ে না যায় আর কি। ঠিক আছে, এটু পড়তে অনেক মজা, কিন্তু বুঝতে কষ্ট আর কি, বুঝতে কষ্ট আছে, প্লাস কোশ্চেন পেপার আরেকটু বেশি কষ্ট। এটু ডিফারেন্ট একটা জিনিস। ওকে মারিয়া, থাক। তো এই হলো আমাদের মেইন জায়গা। তো এটা স্ক্রিনশট তোলা হলে বলে এরপরে নিচে স্ক্রল করব। ওকে, এটা ডান। ভাইয়া আচ্ছা, ভাইয়া। বাকিগুলো তোলা হয়ে গেছে, জাস্ট শুরুটা একটু বাকি ছিল। ওকে, হ্যাঁ বলো এসাস। হ্যাঁ আমি বলছিলাম আচ্ছা, বলছিলাম যে তোমার ওই বলছিলাম যে একটা টেস্টার যেহেতু লেখা আছে ডেফিনেশনে যে এটা একটা পজিটিভ পয়েন্টেড চার্জ হতে হবে, তো হ্যাঁ। এখানে যে পয়েন্টেড হতে হবে এখানে চার্জটা মানে এইটা একটু মানে পয়েন্ট পয়েন্টেড হতে পয়েন্টেড হবে এটা বলে নাই, পয়েন্ট চার্জ মানে সে একটা ডট চার্জ, যে জাস্ট একটা এই হ্যাঁ এই একটা চার্জ, ব্যাস। আমরা আচ্ছা। নরমালি ওরকম প্লেট আঁকি না, পজিটিভলি চার্জ প্লেট, নেগেটিভলি চার্জ প্লেট, ওরকম প্লেট না, এটা জাস্ট একটা সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল, এটা বুঝাইছি। আচ্ছা, সিঙ্গেল চার্জ ইউনিট। ও ওকে, সো তাহলে এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এখানে থেকে আরো সামনে বাড়াবো যে ইলেকট্রিক ফিল্ড আঁকে কিভাবে, ওইসব নিয়ে। অলরাইট, আল্লাহ হাফেজ।